সব খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাবেয়া স্মৃতি। ভোট গণনায় দেরি করলে তাৎক্ষণিকভাবে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পক্ষের কুরুচিপূর্ণ পোস্টের সমালোচনা করেছেন তিনি। বলেছেন, নারী অবমাননাকারী গোষ্ঠী ভোট বিতর্কিত করতে চায়। নির্বাচনের আগে যারা মিথ্যাচার এবং কুরুচিপূর্ণ মন্তব্য করছে তাদের বিষয়ে নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এ সময় আরও জানিয়েছেন যে বিএনপি নারী পুরুষের সমাধিকারে বিশ্বাস করে। প্রচলিত ধারা ভেঙে নির্বাচনী সফরের বড় অংশে বাসে যাতায়াত করলেও সময় স্বল্পতা এবার বিএনপি চেয়ারম্যান খুলনায় গেলেন হেলিকপ্টারে। ক্লান্তিহীন ধানের শীষের সেনাপতি প্রায় 2 দশক পর হাজির হন রূপসাপাড়ের মানুষের মাঝে। খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি আসনের জনসভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জামায়াতের আমিরের পোস্টের সমালোচনা করেন তারেক রহমান। প্রশ্ন তোলেন, জামায়াতের নারীদের পরিচয় নিয়েও। আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না। এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না। খুলনা জনসভা শেষে হেলিকপ্টার করেই যশোরের বিরামপুর স্কুল মাঠের জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। করতালি আর স্লোগানে জিয়া পরিবারের উত্তরসূরিকে স্বাগত জানায় জনসমুদ্র। 7 জেলার 22টি আসনের বিএনপি প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন তারেক রহমান। এই নির্বাচনকে শুধু নির্বাচন দেখলে হবে না, এই নির্বাচনকে দেখতে হবে রাইট এবং রঙের দিন হিসাবে, দেশপ্রেমিক এবং দেশ বিরোধীদের দিন হিসাবে। এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি, সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে এবং তাই আমরা আল্লাহর রহমতে আত্মবিশ্বাসী, ইনশাআল্লাহ বিএনপি 12 তারিখে আপনাদের সমর্থন পাবে। নির্বাচনকে বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, এদেশের মানুষ 17 বছর ভোট দিতে না পারলেও তাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। যশোর অঞ্চলের বন্ধ চিনিকল চালু ও ফুল রপ্তানি করা সহ বিএনপির নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণের যদি সমর্থন আমাদের যশোর থেকে পরে হেলিকপ্টারেই ঢাকায় ফিরেন বিএনপি চেয়ারম্যান। এরপর বরিশাল বিভাগীয় জনসভার মাধ্যমে বিএনপি চেয়ারম্যানের ঢাকার বাইরের নির্বাচনী প্রচার শেষ হবে। পূর্ব থেকে শুরু, মধ্যাঞ্চল উত্তরাঞ্চল ঘুরে পশ্চিমে এলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই বিনিদ্র ছুটে চলা, দিন রাতের ফারাক ভুলে মানুষের কাছে ফেরা যেন এক অনন্য অসাধারণ অনুভূতি তৈরি করছে বিএনপির নেতাকর্মীদের মনে। তাদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়া রহমান, খালেদা জিয়ার হাত ধরে তারেক রহমানের উপরেই আস্থা রাখবে। তারেক বসন্তে উবে যাবে সব ষড়যন্ত্র, পাল্টে দিবে ভোটের হিসেব নিকেশ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, যশোর। নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, একটি দল শুরু থেকে গণভোটে হ্যাঁর বিপক্ষে ছিল, তবে মানুষের চাপে পড়ে এখন হ্যাঁর পক্ষে এসেছে। ডক্টর শফিকুর অভিযোগ করেছেন, একটি দল নারীদের হেনস্থা করার পর তার প্রতিবাদ করায় তারা জামায়াতের পেছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলার সাহস না থাকার কারণেই মূলত পেছন থেকে ষড়যন্ত্র করছে তারা। 12 ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে 11 দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী প্রচারণায় সোমবার কক্সবাজার, চট্টগ্রামে প্রচারণা চালান জামাত আমির।
দিনের শুরুতেই কক্সবাজারের মহেশখালীর বড়বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠের জনসভায় অংশ নেন জামাত আমির। বক্তব্যে তিনি বলেন, একটি দল সামনে থেকে মোকাবেলার সাহস হারিয়ে ফেলেছে, সে কারণেই পেছন থেকে ষড়যন্ত্র করছে। 18 কোটি মানুষের বিজয় হলে সকলের বিজয় হবে, আমিও তার থেকে বাদ পড়বো না ইনশাআল্লাহ। আর দলের, পরিবারের, গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই, ওই বিজয় আমাদের প্রয়োজন নেই। 11 দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচিত হলে 13 ফেব্রুয়ারি এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর। জনগণের কলিজা, হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। প্রচারণার বাকি আর মাত্র 8 দিন। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে কথার লড়াইয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। তবে শুধু কথার লড়াই না, দিচ্ছেন প্রতিশ্রুতিও। নেতারা বলছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেবেন তারা। কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে দিনের দ্বিতীয় জনসভায় জামাত আমির বলেন, গণভোটে হ্যার বিপক্ষে ছিল একটি দল, এখন অবস্থা বেগতিক দেখে অবস্থান পাল্টেছে। পুরনো ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। চতুর্দিক থেকে ঠেলা শুরু হয়েছে জনগণের, ঠেলার নাম বাবাজি। এখন আস্তে আস্তে শিশুর মতো মুখে ফুটতে শুরু করেছে, গণভোটে হা বলো। পরে লোহাগাড়ার পদুয়ায় আরেকটি নির্বাচনী সমাবেশে দুর্নীতিবাজদের কাছ থেকে লুটের টাকা ফিরিয়ে আনার প্রত্যয় জানান ডাক্তার শফিকুর। আমাদের দেশের 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, মানে 28 লক্ষ কোটি টাকা। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা ইনসাফের সরকার গঠনের সুযোগ দিলে ওই সমস্ত লুটেরাদের পেটের ভিতর হাত ঢুকিয়ে সব বের করে আনা। এরপর সীতাকুণ্ডের পথসভায় অংশ নেন জামাত আমির। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলাই একটি দল ষড়যন্ত্র করছে। দুর্নীতি করব না এবং দুর্নীতি করতেও দেব না। আমি ওই যে বলেছি, দুর্নীতি করতে পারবেন না এবং বগলের তলে দুর্নীতিবাজকে আশ্রয় দিতে পারবেন না। ওই তো আমার বিরুদ্ধে লেগে গেছে, চান্দি গরম হয়ে গেছে। সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের সবশেষ সমাবেশে অংশ নিয়ে ডাক্তার শফিকুর বলেন, কোনো অপবাদ দিয়ে জামাতকে ঠেকাতে পারবে না। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসাবে সাজাতে চাই। সকলের জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। জামাত আমির বলেন, পাহাড় থেকে সমতল ও ধর্ম বর্ণ কোনো পার্থক্য থাকবে না, সবাই বাংলাদেশি, এই পরিচয়েই সমান অধিকার নিশ্চিত করা হবে। আমরা সবাই মিলে শক্তি যোগাবো ইনশাআল্লাহ। শামীম রেজা, যমুনা নিউজ, চট্টগ্রাম। তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় মাতলেন ব্যারিস্টার জয়মা রহমান। হাস্যোজ্জ্বল আড্ডায় উঠে এসেছে নানা সিরিয়াস বিষয়। আগামী ঢাকা কিংবা বাংলাদেশ কেমন দেখতে চায় তরুণ শিক্ষার্থীরা, তাই জানতে চান ব্যারিস্টার জয়মা। তুলে ধরেছেন বাসযোগ্য ঢাকা নিয়ে প্রত্যাশার কথা। বললেন, সাইবার বুলিং নারীর মত প্রকাশে বড় বাধা। আমি তো আপনাদের সাথে জিলাপি ফুচকা খেয়ে খাবো। প্লিজ help yourselves. I'll join you shortly. একবার এই টেবিল তো আবার অন্য টেবিলে। রাজধানীর বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মন খুলে আলাপ করলেন তারেক জুবাইদা দম্পতির একমাত্র উত্তরসূরি ব্যারিস্টার জয়মা জার্নাজ রহমান। আপাতত এমনিতে আপনারা যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে চান, কোথায় যান? ঢাকায় তো আড্ডা দেওয়ার জায়গা। শিরোনাম চায়ের আড্ডা। বনানী ডিওএইচএস মাঠে তাই ছিল না ধরা বাঁধা বিষয় বা ইস্যু। বৈঠকি মেজাজে জয়মা রহমান শুনলেন, জানলেন, বুঝলেন তারুণ্যের মেট্রোপলিস ভাবনা। মন খোলা আলাপচারিতায় মেলে ধরলেন নিজের চিন্তা আর অভিজ্ঞতার ডালি। ওই ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছেই রয়েছে। We have to open it up, the platform. জয়মা রহমান শঙ্কিত সাইবার বুলিং নিয়ে। শুধু আইন নয়, জোর দিলেন এর প্রয়োগ, সচেতনতা ও সামষ্টিক জ্ঞানের উপর, যা নারীর মুক্ত মত প্রকাশের সুযোগ করে দিবে। অন্যদেরকে ওভাবে অ্যাটাক করতে না, সারাক্ষণ ক্ষতি করতে না, বুলিং করতে না কোনো দিক থেকে। আচ্ছা ঠিক আছে, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইড বাই সাইড। সাইবার বুলিং এর জন্য আরো মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওটা করার মানে সাহস থাকে না। রিপোর্টিং এর ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা
মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগবে। নগর পরিকল্পনা নিয়ে নিজের মতামত ও দৃষ্টিভঙ্গির কথাও জানান জায়মা। গুরুত্ব দিলেন সড়ক নিরাপত্তায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগানো, মেধা পাচার রোধ, চাকুরির নিরাপত্তার মতো বিভিন্ন বিষয় উঠে এলো আড্ডায়। ঢাকাতে ওরকম কমিউনাল স্পেসেস নাই, মনে করেন কমিউনাল লাইব্রেরি, মানে পার্কও, যেখানে হয়তো কমিউনিটি সেন্টার্সও, মানে মানুষের যে আসবে মিশবে একটা জায়গা, ওইটা যদি আরো বানানো হয় তখন হয়তো বা নিরাপত্তার দিক দিয়েও একটা বেনিফিট। আর এবং সবাই হয়তো বা অত ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে ইন্টারাকশনে। ফ্লাইওভার অনেকগুলো ক্রিস ক্রসিং, কিন্তু ওরকম পার হওয়ার মতো সুযোগ সুবিধা কিন্তু অনেক জায়গায় নাই। নিরাপদ কর্মক্ষেত্র, যৌক্তিক কর্মঘণ্টা, অবসর আর মানসিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেন তারেক কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। There's like part-time jobs for undergrads. Also internship, mentorship programs also prevalent now. সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি হৃদরোগ চিকিৎসা এবং ফ্রি ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন ডক্টর জুবাইদা রহমান। সোমবার সকালে মহাখালী করাইল আনসার ক্যাম্পে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ক্যাম্প পরিদর্শনে যান তিনি। খোঁজ নেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের। চিকিৎসা কার্যক্রম বিষয়ক নানা ধরনের পরামর্শ দিয়েছেন এ সময় জুবাইদা রহমান। তার সাথে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ড্যাবের সাবেক সভাপতি ডক্টর ফরহাদ হালিম ডোনার। ঢাকা 17 আসনের তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়ক এবং চেয়ারম্যান উপদেষ্টা আব্দুস সালাম সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। শুধু একটা নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, এর পেছনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। এর জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যম উৎসবে এসব কথা বলেছেন রিজওয়ানা হাসান। আরও বলেছেন, সাংবাদিকতায় মত বিরোধ থাকলেও সাংবাদিকতা ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আইন এবং নিয়ম কানুনের প্রতি সকলকে সম্মান দেখাতে হবে। উপদেষ্টা আরও বলেছেন, ইতিমধ্যে গণমাধ্যম সংক্রান্ত 2টি আইনের খসড়া ওয়েবসাইটে দেওয়া হয়েছে। উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধন করে আইনগুলো চূড়ান্ত করা হবে। উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেছেন যে জুলাইয়ের স্পিরিটই হলো ভিন্ন মত, তাই এই সময় এসে ভিন্ন মতকে দমন করা চলবে না। খসড়া যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তখন মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এইটা বলার তো কোনো সুযোগ নাই। মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে, সেজন্য আইন এবং নিয়ম কানুনের প্রতি সকলকে সম্মান রাখতে হবে। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ভোটারদের সচেতন করতে নিয়মিত টহলের পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। ভোটারদের আস্থা ফেরাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুরোদমে টহল কার্যক্রম শুরু করেছে যৌথ বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বরিশালে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। সেনা সদস্য, র্যাব, আনসার, কোস্টগার্ডের পাশাপাশি বিএনসিসির সদস্যরাও দায়িত্ব পালন করবে এই নির্বাচনে। রাজধানীর মিরবাগে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা 12 আসনে বিএনপি সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। রাতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আহতদের দেখতে গিয়ে তিনি এই দাবি করেছেন। সাইফুল হক বলেছেন যে কোদাল মার্কা নির্বাচনী মিছিলে বিএনপির বহিষ্কৃত নেতা এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা চালিয়েছে। এতে অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। উল্লেখ করে তিনি বলেছেন যে মারাত্মক আঘাতপ্রাপ্ত 6 জন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। জানিয়েছেন, এমন হামলার বিষয়ে তিনি আগে থেকেই আশঙ্কা করেছিলেন। এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সাইফুল হক। বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত ব্যর্থ হয়েছে কমিশন। হামলায় জড়িতদের গ্রেফতারে 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছেন এই নেতা। আজকের ঘটনার আমি অবশ্যই দায়িত্ব বিএনপির বহিষ্কৃত যিনি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছেন সাইফুল আলম নীরব, আমি মনে করি এই ঘটনার তার দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন উচিত হবে অবিলম্বে সাইফুল আলম নীরবকে ডেকে পুরো জিনিসটা জিজ্ঞাসাবাদ করা এবং তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অমর 21 বইমেলার তারিখ পরিবর্তন সহ 4 দফা দাবিতে অটল
প্রকাশকদের একাংশ আসন্ন ঈদ উল ফিতরের পর বইমেলার আয়োজন সহ 4 দফা দাবি নিয়ে সোমবার দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন প্রকাশকরা জানিয়েছেন যে 20 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত বইমেলার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে রমজান হয় বইমেলার প্রকাশকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঈদের পর বইমেলার নতুন তারিখে ঘোষণা করা না হলে প্রকাশকদের সিংহভাগ এতে অংশ নেবেন না বলেও ঘোষণা দিয়েছেন তারা। একই সাথে স্টল এবং প্যাভিলিয়নের ভাড়া মওকুফ করে সরকারি খরচে অবকাঠামো নির্মাণ এবং সরকারি বই ভাতা এবং প্রণোদনা চালু এবং সরকারিভাবে প্রতিটি মানসম্মত বইয়ের অন্তত 300 কপি ক্রয়ের দাবি জানিয়েছেন প্রকাশকরা। ইফতার এবং তারাবির কারণে পাঠক সমাগম মেলায় একেবারেই অপ্রতুল হবে এবং ক্ষতিগ্রস্ত হবে, বিশাল ক্ষতিগ্রস্ত হবে প্রকাশনা শিল্প, প্রকাশকরা। যদি আমাদের দাবি মানা না হয় তবে 9 ফেব্রুয়ারির পর থেকে 262 জন প্রকাশক সহ সাধারণ প্রকাশকদের পক্ষে আসন্ন বইমেলায় অংশগ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। আমরা মেলা চাই, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংস হতে চাই না। ধর্মের নামে যারা নারীর প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে তাদের বিষয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপ কি, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, সমাজের নারীদের অবস্থান কি হবে পুরুষ নির্ধারণ করতে পারে না। যারা নারীদের ঘরে বন্দী করে রাখতে চায় তারাই নারীদের অসম্মানের কাজে লিপ্ত। এ সময় বক্তারা বলেছেন, নারীদের অধিকার খর্ব করতে জামায়াতের অবস্থান তাদের আমিরের পোস্টে প্রকাশ পেয়েছে। দেশের বিপুল সংখ্যক নারী প্রতিদিন জীবিকা এবং পরিবারের দায়িত্ব পালনে কাজ করছেন। তাদের হেয় বা নিয়ন্ত্রণ করার যে কোনো প্রচেষ্টা নিন্দনীয় বলেও মন্তব্য করেছেন তারা। সরকারের কাছে নারী নিরাপত্তার এই বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। আমরা মর্যাদা চাই, আমরা অধিকার চাই। আমার এই মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য বাল্য বিবাহ বন্ধ করার জন্য আপনি কি করবেন, নির্যাতন বন্ধ করার জন্য আপনি কি করবেন, শিশুসংখ্যা আপনি প্রত্যাহার করবেন কিনা, এই বিষয়ে আপনার বক্তব্য চাই। দেশের কেউই কারো প্রতি সহানুভূতিশীল নয়, দায়িত্বশীলরা দায়িত্ব নেয় না। সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নিজের লেখা বই বাংলাদেশের সমাজ এবং রাজনীতি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজিল কবির খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আব্দুল্লাহ আল সাইদ সহ আরও অনেকে। বক্তারা বইয়ের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন। একই সাথে দেশ, মানুষ এবং রাজনীতি নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন তারা। রাষ্ট্র ব্যবস্থা এবং আমলাতন্ত্রকে আধুনিকায়ন নিয়ে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। বলেছেন, কাজের গতি বাড়াতে বড় অন্তরায় আমলাদের আধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের অনুপস্থতা। অধ্যাপক আব্দুল্লাহ সাইদ বলেছেন, একটি দেশের সংস্কার হুট করেই সম্ভব হয় না। সবাই একটা পরস্পরের দোষারোপের একটা সংস্কৃতিতে আমরা ঢুকে গেছি। আসলে মূল সমস্যাটা হচ্ছে যে আমরা সবাই উই ডু নট কেয়ার। আমলারা বাংলাদেশে প্রকৃতিগতভাবে সংস্কার বিরোধী, প্রকৃতিগতভাবে। এটা কেন আমি জানি না, এটা ওনাদের ব্যক্তি হিসাবে দোষ নাকি আমাদের সিস্টেমের দোষ আমি জানি না। ভালো এবং দক্ষ কর্মকর্তাদেরকে মূল্যায়ন করার যদি আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে না পারি, তাইলে কিন্তু এই বোবা কান্না, যেটা সারা জীবন এটা বোবা কান্নাই থেকে যায়। আবার আন্দোলন লাগবে, কারণ একটা রাষ্ট্র তৈরি হচ্ছে যে রাষ্ট্র কোনোদিন আমাদের জাতির হাতে ছিল না। সত্যের সাথে মিথ্যা মিশিয়ে তথ্য প্রচার সমাজের জন্য বড় ঝুঁকি বয়ে আনছে বলে মনে করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেছেন, এই ঝুঁকি নিয়ন্ত্রণ এবং মোকাবেলার জন্য পেশাজীবী তৈরির জন্য গুরুত্ব দিয়েছেন তিনি। এনএসইউ আয়োজিত ভুল তথ্য এবং বিভ্রান্তিকর তথ্যের যুগে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সংলাপে তিনি এই আহ্বান জানিয়েছেন। বিশেষ অতিথি জুবায়ের বাবু বলেছেন, এআই ভিত্তিক বিভ্রান্তিমূলক ভিডিও থেকে মুক্ত হতে ফ্যাক্ট চেকের সেবা বৃদ্ধি করার ক্ষেত্রে সরকারকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। সংলাপে অংশ নিয়ে মিডিয়া লিটারেসির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন অধ্যাপক বুলবুল সিদ্দিকী, ডক্টর এস.এম. রেজওয়ান উল আলম, অধ্যাপক ডক্টর সাইফুল হক এবং সাংবাদিক শাহেদ আলম। দর্শক, এই ছিল সব খবরে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।